এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম বিমানবাহিনীতে সংযোজিত বিমান, যার নাম ছিল বলাকা। যে বিমানটি ব্যবহার করত শুধুমাত্র বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ভাবা যায় একসময় বাংলাদেশের রাজস্বিক বিমান বলাকার ককপিটে এখন আমরা। 1972 সালে রাশিয়া বাংলাদেশকে এই হেলিকপ্টারটা উপহার দেয়। যে কোন সাইডে কি আছে মূলত এই জায়গাটা থেকে বোঝা যায়। দেখেন, এটা পুরো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে সাক্ষী এই বিমানটা। দেখেন, যা কিনা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীরা ব্যবহার করেছিল। স্পেশালি আজকের ভিডিওটা হতে যাচ্ছে সোনামণিদের জন্য। আজকে যাচ্ছি বিমানবন্দর জাদুঘরে, আর আমি এখন বের হচ্ছি আমার গ্যারেজ থেকে। অলরেডি আমি এখন বিমানবন্দর জাদুঘরের সামনে চলে এসেছি। এখানে আমাকে আমার বাইকটা পার্কিং করতে হবে, দেন আমি টিকিট করে বিমানবন্দর জাদুঘরের ভিতরে প্রবেশ করব এবং নিচে দেখব আর আপনাদেরও দেখাবো। এই যে আমরা প্রবেশ করছি বিমানবন্দর জাদুঘরের ভিতরে। পার্কিংটা সামনে, ওকে। মামা একটা বললো যে পার্কিংটার সামনে। তো এর আগে অবশ্য আমি এখানে পার্কিং করেছিলাম, কিন্তু এখন এখানে পার্কিং করা নিষেধ। যাই হোক, সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা চিপার ভিতর দিয়ে যেতে হচ্ছে, কোনো প্রবলেম নাই, ইজিলি যাওয়া যাচ্ছে। ওকে, ইয়েস, পার্কিং। এই যে আমরা অলরেডি পার্কিংয়ে চলে আসছি। এখন আমি আমার বাইক পার্কিং করব, দেন এখান থেকে টিকিট নিয়ে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করব। অলরেডি অনেকগুলো বাইক পার্কিংয়ে আছে, আমারটাকে আমি এখানেই পার্কিং করব। আমি এখন আছি বিমানবন্দর জাদুঘরের একবারে পার্কিংয়ে। সবেমাত্র আমি আমার বাইকটা পার্কিং করছি এখানে। আর বিমানবন্দর জাদুঘরে পার্কিংটা বিশাল বড়। মানে এখানে আপনারা যদি প্রাইভেট গাড়ি কিংবা বাইক নিয়ে আসতে চান, কোনো টেনশনের কারণ নেই, কারণ তাদের নিজস্ব পার্কিং আছে। একটু আপনাদের দেখাই, দেখেন পার্কিংটা বিশাল বড় পার্কিং। কতগুলা গাড়ি এই পার্কিংয়ে পার্ক করা যায়। সো যাদের গাড়ি আছে, গাড়ি নিয়ে কোনো টেনশনের কিছু নাই। অনেকগুলো মোটরসাইকেল আছে। আর মূলত এই হচ্ছে বিমানবন্দর জাদুঘর, আর ওইখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার। তো আমি এখন যাব টিকিট কাউন্টারের দিকে, টিকিট করব, দেন হচ্ছে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করবো। চলেন টিকিট করা যায়। পার্কিং লট থেকে মাত্র 50 টাকা দিয়ে আমি আমার মোটরসাইকেল পার্কিং করেছি। এখান থেকে মূলত আপনার পার্কিং, যদি মোটরসাইকেল পার্কিং করেন বা গাড়ি পার্কিং করেন, এখান থেকে পার্কিংয়ের টিকিটটা নিয়ে দেন ওই সামনে থেকে আমাদের টিকিট করে প্রবেশ করতে হবে বিমানবন্দর জাদুঘরে। চলেন যাই। আমার মোটরসাইকেল পার্কিং করতে এখানে টিকিট নিয়েছে 50 টাকা। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, তো গাড়ির পার্কিং করতে লাগবে হচ্ছে 100 টাকা। ব্যাস এইটুকুই। এখন এই যে সামনে যে কাউন্টার আছে দেখেন, এই কাউন্টার থেকে আমরা প্রবেশের জন্য টিকিট করে নিব, দেন জাদুঘরের ভিতরে প্রবেশ করব। এই যে অনেকে লাইনে দাঁড়াইছে, আমি এখন লাইনে যাচ্ছি। মূলত এখান থেকে আমাদের টিকিট করে ভিতরে যেতে হবে। তো একটা টিকিট দেন। আমাদের টিকিট ডান, টিকিট করা হয়ে গেছে। এখন আমরা প্রবেশ করছি বিমানবন্দর জাদুঘরে। টিকিটিং করে, মানে টিকিট যে আমি করেছিলাম, টিকিটটা এখানে জমা দিয়ে মূলত প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে বিমানবন্দর জাদুঘর। সো এখানে ডিউটিরত যারাই আছে তারা মূলত সবাই বিমান বাহিনীতে কর্মরত, সবাই বিমান বাহিনীতে কর্মরত। তো এখানে মূলত হচ্ছে তারা সবাই অনেক জেন্টেলম্যান, অনেক জেন্টেলিটির সাথে আমাকে তারা অনেক কিছু বললো যে আপনি সব কিছু ভিডিও করেন, বাট আমরা যারা ডিউটিতে আছি তাদেরকে আপনি ভিডিওতে নিয়েন না। সো আমি আসলে চেষ্টা করবো তাদের কাউকেই ভিডিওতে না নিতে, কারণ যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ। সো আমি মানে কারো ডিস্টার্ব হয় এমন কোনো কাজই কখনোই করবো না। বর্তমানে আমি বিমানবন্দর জাদুঘরের যে বিমানটার সামনে দাঁড়াইছি, এটার বিশাল একটা ইতিহাস আছে। আপনাদের একটু এই বিমানের ইতিহাসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই বিমানের মডেল হচ্ছে N-24 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলাকা। মূলত বাংলাদেশের প্রথম যে বেসামরিক বিমান ছিল, এটাই হচ্ছে মূলত সেই বিমান বলাকা। আর এটা তৈরি করছে হচ্ছে রাশিয়ায় তৈরি। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয় 1973 সালে বলাকা নামে সংযোজিত হয়। বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। বুঝেন ভাই, এই বিমানের মাহাত্ম্যটা বুঝেন। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম
বিমানবাহিনীতে সংযোজিত বিমান, যার নাম ছিল বলাকা, যে বিমানটি ব্যবহার করত শুধুমাত্র বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। চলেন এই বিমানের ভিতরেও আমরা একটু যাব। আমি এখন যে বিমানটির সামনে দাঁড়িয়ে আছি, এটাই মূলত হচ্ছে বাংলাদেশের প্রথম বিমান, যার নাম ছিল বলাকা। এই বিমানটি মূলত ব্যবহার করা হতো তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাহন হিসেবে। তো বিমানবন্দর জাদুঘরে আসছে, আর এই বিমানটা তো উঠবো না, এটা তো হয় না। তো এখন আমরা টিকিট কাউন্টারের সামনে আসছি, টিকিট করে দেন এই বিমানটার ভিতরে প্রবেশ করবো। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই বলাকা বিমানে টিকিট করে এখন বলাকা যাচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে টিকিট মূল্য মাত্র 30 টাকা। তো 30 টাকায় এখন আমরা টিকিট করে যাচ্ছি বাংলাদেশের প্রথম বিমান বলাকাতে। চলেন যাই। থ্যাংক ইউ। এই হচ্ছে বলাকা। অলরেডি সবাই এখানে ওঠার সাথে সাথে একটু ফটো শুটিংও করে, বাবুরাও ফটোশ্যুট করছে, আর আমরা ভিডিও করছি আপনাদের জন্য। চলেন বলাকার ভিতরে যাই। 30 টাকায় বিমানে উঠছি ভাই, ভাবা যায়? উঠতে হবে, যেহেতু ছোট মানুষদের প্রায়োরিটি বেশি, তাহলে ওদের আধিক্যটা এখানে একটু বেশি থাকে। বড় মানুষরাও যায়, আমরাও গেলাম ছোটদের সাথে, অনেকে নামছে আবার অনেকে উঠছে। এই হচ্ছে বলাকা, বাংলাদেশ বিমানের প্রথম বিমান। অলরেডি এখানে তার একটা সিটিং বিমানটা যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল তখন পর্যন্ত, কোনো কিছুই করা হয়নি, জাস্ট পর্যটকদের জন্য একটু ক্লিন করে রাখা হয়। চলেন একটু ভিতরে থেকে যাই। অনেকগুলো পর্যটক, অনেকগুলো বাবু বসে আছে। আমরা এখন ককপিটের দিকে যাচ্ছি। ককপিটে যেতে একটু সিরিয়াল নিতে হবে, মূলত যারা উঠে এই বিমানটাতে সবাই ককপিটের দিকেই যায়। ভাবা যায় একসময় বাংলাদেশের রাজস্বিক বিমান বলাকার ককপিটে এখন আমরা, তা আবার মাত্র 30 টাকার টিকিট করে। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে সময়ের পরিক্রমায় যখন প্রত্যেকটা জিনিস এক্সপায়ার হয়ে যায় তখন আসলে এইরকমই হয়ে যায় অবস্থা, মূল্য থাকে না। তো যাই হোক, এই মহেন্দ্র খানের সাক্ষী হতে পেরে অনেক ভালো লাগছে। একটা বাবু অলরেডি ফটোশুট করছে। আর এই হচ্ছে বাংলাদেশের ফার্স্ট বিমান বলাকা, তার ককপিটে আমরা। আসো, কি সুন্দর একটা কথা। আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক বিমান, যা কিনা তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা তাদের পার্সোনাল বাহন হিসেবে ব্যবহার করে। চলেন এবার একটু অন্য সাইডে আপনাদের নিয়ে যাই। এক সময় বাংলাদেশের রাজস্বিক বিমান বলাকা এক্সপ্লোর করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই বিমানবন্দর জাদুঘরের অন্য সেগমেন্টগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, সাথে থাকেন। বের হচ্ছি ইনশাল্লাহ। অনেকগুলো বিমানে ওঠার অভিজ্ঞতা হয়েছে অলরেডি, দেশের ভিতরে বাইরে অনেকবার বিমানে উঠছি, বাট বাংলাদেশের ফার্স্ট বিমানে এই ফার্স্ট উঠলাম। অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। আমি এখন যে হেলিকপ্টারটির সামনে দাঁড়িয়ে আছি, এটা আসলে নর্মালি কোনো হেলিকপ্টার না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হেলিকপ্টার, যা কিনা বাংলাদেশের 1971 সালে বিশাল একটা অবদান রাখছে। চলেন এই হেলিকপ্টারটারও একটু ডিটেলস আপনাদের জানাই। এখানে এই হেলিকপ্টারের ডিটেলস তারা একটা বিলবোর্ড আকারে দিয়েছে, উচ্চতা, লেন্থ, ওজন সব কিছু। তো আপনারা বিমানবন্দর জাদুঘরে আসলে এটা মানে সম্পর্কে ডিটেলস তো জানতে পারবেন। আমি একটু এটার ইতিহাসটা একটু সংক্ষেপে আপনাকে জানাই। এটার মডেল হচ্ছে MI4 হেলিকপ্টার। এটা মূলত আমাদের বাংলাদেশে যখন 1971 সালে যুদ্ধ হয় তখন ইন্ডিয়ান হেলিকপ্টার, যেটা আমাদের যুদ্ধতে ইন্ডিয়া আমাদেরকে যুদ্ধ করতে সাহায্য হিসেবে এই হেলিকপ্টারটি দিয়েছিল। আর এই হেলিকপ্টারটা ব্যবহার করা হয়েছিল সিলেটের। চলেন আমরা অন্য সাইডে একটু চলে যাই। আমি এখন যেই হেলিকপ্টারটার সামনে দাঁড়িয়ে আছি, এটার মডেল হচ্ছে MI8 হেলিকপ্টার। এটা মূলত রাশিয়ায় তৈরি একটা হেলিকপ্টার, যা কিনা 1972 সালে রাশিয়া বাংলাদেশকে এই হেলিকপ্টারটা উপহার দেয়। আর এই হেলিকপ্টারটার স্পেশালিটি হচ্ছে এটা রাশিয়ায় তৈরি একটি হেলিকপ্টার, যা 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সাল পর্যন্ত ব্যবহৃত হয়, মানে 1997-এর পর এই হেলিকপ্টারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দেখেন ভাই, কি বিশাল একটা হেলিকপ্টার, মানে কত বড়। MI8 মূলত রাশিয়া এই হেলিকপ্টারটা বাংলাদেশকে গিফট করেছিল। চলেন আমরা অন্য সাইডে যাই। শুধু যে বিমানবন্দর জাদুঘরে আসবেন, হাঁটবেন, হেলিকপ্টার দেখবেন, বিমান দেখবেন, ফাইটার ক্রাফট দেখবেন, ব্যাপারটা এমনও না। দেখেন এখানে বসার জন্য অনেকগুলো ব্যবস্থা আছে, একটা রেস্টুরেন্ট আছে। তো আপনারা যারা একটু বসতে চান, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাচ্ছেন, বসবেন কোথায় চিন্তিত, আসলে চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে আপনারা বসতেও পারেন, আবার
ক্যাফেতে কিছু খেতেও পারেন, আবার কিছু সময়টা বসে বসে গল্পও করে নিতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর এরিয়াটা বিশাল বড়, মানে কত বড় যদি এক নজর আপনাদের দেখাই, আপনারা পুরোটা কোনোভাবেও যদি বেশি সময় নিয়ে না আসেন তাহলে কখনোই শেষ করতে পারবেন, মানে এক সাইডে গেলে আপনাদের সব কিছু শেষ হয়ে যাবে। তো বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ থেকে এখানে তারা একটা সাইনের ব্যবস্থা করেছে যে কোন সাইডে কি আছে মূলত এই জায়গাটা থেকে বোঝা যায়। দেখেন এখানে কোন সাইডে গেলে আপনি ফুড কোর্ট পাবেন, তারপরে ইঞ্জিন ও বোম গ্যালারি বিমানগুলো পাবেন, বেস ক্যাম্প পাবেন, বাহির কোন দিক দিয়ে যাবেন সেটা পাবেন, আবার অভিযোগ কেন্দ্র কোন সাইডে সেটাও পাবেন, বুক ক্যাফে, থিম পার্ক, ট্রেন বোর্ড ক্লাব ও শিশু পার্ক কোন সাইডে সেটাও পাবেন, তারপরে C-130 বিমান রেস্টুরেন্ট কোন সাইডে আছে, সবগুলো আসলে অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো এই জায়গাটা থেকে আপনারা এসে দেখতে পারেন যে আপনারা কোন সাইডে যাবেন, এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমান, আমরা আসলে এই সেটটাতে একটু যেতে যাচ্ছি, চলেন এই সেটটাতে যাই। এই এয়ারক্রাফটগুলো যতগুলো আছে মূলত প্রত্যেকটাই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। চলেন দেখি। এখন আমি যে বিমানটার সামনে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা যুদ্ধ বিমান, একটু দেখাই আপনাদের। দেখেন এটাকে বলা হয় MiG-21 FL যুদ্ধ বিমান। MiG-21 FL যুদ্ধ বিমানটি 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়। ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করে। বিমানটি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে এই বিমানটা উপহার দেয়। এটা হচ্ছে আসলে একটা ইতিহাসের সাক্ষী। MiG-21 বিমান, দেখেন এটাকে মূলত ফাইটার প্লেন বলা হয়। চলেন আমরা এই সেটে আরও অনেকগুলো MiG-20 ফাইটার বিমান আছে, প্রত্যেকটার সাথে আপনাদের পরিচয় করে দিব। এগুলো মূলত যতগুলো বিমান দেখছেন সবগুলো হচ্ছে ফাইটার প্লেন। আমি এখন যে এয়ারক্রাফটটার সামনে দাঁড়িয়ে আছি এটার মডেল হচ্ছে FT-5 প্রশিক্ষণ বিমান। আপনাদের একটু ক্লোজলি দেখাই। দেখেন এই বিমানটাকে মূলত প্রশিক্ষণ কাজে ব্যবহার করা হতো। চীনের তৈরি এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় 1981 সালে এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করেছিল। এটি 1956 সালে তৈরি করা হয়। বিমানটি যুদ্ধ বিমানের বৈমানিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। বিমানটি 1986 সালে ফেব্রুয়ারি মাসে সর্বশেষ উড্ডয়ন করে, মানে 1986 পর থেকে এই বিমানটিকে আর ব্যবহার করা হয় না। আর মূলত যারা বাংলাদেশের বৈমানিক আছেন বা পৃথিবীর যে দেশের বৈমানিক আছেন, যুদ্ধ বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এই বিমানটা ব্যবহার করা হয়। এটি মডেল হচ্ছে FT-5 প্রশিক্ষণ বিমান। চলেন একটু অন্য সাইডে যাই। খুবই ইম্পর্টেন্ট একটা বিমানের সামনে দাঁড়িয়ে আছি। এটার ইম্পর্টেন্সই এত বেশি যে ভাই লোম দাঁড়ায় যাবে। এটার স্পেশালিটিটা একটু বলি। এই বিমানের মডেল হচ্ছে F-86 যুদ্ধ বিমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি ব্যবহার করেছিল। বুঝেন, মানে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী যে বিমানটা ব্যবহার করছিল মূলত এই হচ্ছে সেই বিমানটা, যা কিনা তারা যখন যুদ্ধে হেরে যায় তখন এই বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় পাকিস্তান বিমান বাহিনী। পরে বাংলাদেশের বৈমানিকরা বিমানটাকে মেরামত করে এবং সচলভাবে 1972 সালে সফলভাবে উড্ডয়ন করে। এটার কারিগরি বিবরণ টোটাল দেওয়া আছে। এটার বিমান আরোহী হচ্ছে একজন, দৈর্ঘ্য হচ্ছে 37.1 ফুট, উচ্চতা সব ডিটেলসই দেওয়া আছে। আর এটা সর্বোচ্চ উচ্চতা উড্ডয়ন করে হচ্ছে 49,600 ফুট। দেখেন এটা পুরো হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে সাক্ষী এই বিমানটা। দেখেন যা কিনা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে পাকিস্তানি হানাদার বাহিনীরা ব্যবহার করেছিল। বিমানবন্দর জাদুঘর দিয়ে হাঁটছিলাম, একটার পর একটা বিমান দেখছিলাম, ইতিহাসগুলো জানার চেষ্টা করছিলাম। একটা জায়গায় এসে চোখ একবারে থেমে গেল। তো এই জিনিসটা যদি আপনাদের না দেখায় তাহলে কোনোভাবেও হয় না। দেখেন এটা হচ্ছে MiG-21 যুদ্ধ বিমান। দেখেন, আর এটার স্পেশালিটি হচ্ছে এটা 1973 সালে রাশিয়ায় তৈরি। এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। সুপারসোনিক, মানে শব্দের থেকে এটা 2.1 গুণ বেশি গতিতে দৌড়ায়। আপনি ভাবেন একবার ভাই, এটা শব্দের চেয়ে যে দ্রুত বেগে যে বিমানগুলো ছুটে মূলত এটা হচ্ছে সেই একটা বিমান। এটাকে MiG-21 যুদ্ধ বিমান বলা হয়। ভাবা যায় শব্দের চেয়ে দ্রুত বেগে ছোটা বিমানের সামনে এখন আমরা, তাও আবার মাত্র 50 টাকার টিকিট দিয়ে। আমি আর একটা MiG-21 বিমানের সামনে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে MiG-21, এটাও হচ্ছে সুপারসনিক এয়ারক্রাফট। তো এই এয়ারক্রাফটটা কী কাজে ব্যবহৃত হয় সেটা একটু এখানে দেখি। এই এয়ারক্রাফটটা
1973 সালে রাশিয়ায় তৈরি করা হয়। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এবং 1993 সাল পর্যন্ত এটা ব্যবহার করা হয়। মানে 1993-এর পরে এই বিমানটাকে আর ব্যবহার করা হয়নি। আসলে সত্য কথা বলতে কি, মানে বাংলাদেশ বিমান বাহিনীকে হাজার হাজার মানে ধন্যবাদ যে তারা আমাদের মতন পর্যটকদের বাংলাদেশের ইতিহাসের সাথে একেবারে মিশে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। দেখেন, এই জিনিসগুলা আসলে আমরা যারা সাধারণ মানুষ তাদের এত কাছ থেকে দেখার সুযোগ কখনোই হয়তো না যদি বাংলাদেশ বিমান বাহিনী এই পদক্ষেপটা না নিতেন। দেখেন, প্রত্যেকটা বিমান যেন এক একটা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, এটা F6 যুদ্ধ বিমান, মানে এখানে যতগুলো বিমান আছে মূলত সবগুলো যুদ্ধ বিমান, আর সবগুলাই কোনো না কোনো সময় বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দেখেন, যত দেখছি অভিভূত হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আগারগাঁ বিমানবন্দর জাদুঘরে আপনারা বিভিন্ন ঐতিহাসিক বিমান দেখার পাশাপাশি এখানে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য একটা কিডস প্লে জোন পেয়ে যাবেন। এখানে টিকিট করে প্রবেশ করতে হয়, টিকিট মূল্য মাত্র 10 টাকা। চলেন আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। আমি এখন প্রবেশ করলাম আগারগাঁ বিমানবন্দর জাদুঘরের কিডস প্লে জোনে। এই এরিয়াতে প্রবেশ করতে গেলে আপনার একটা টিকিট করতে হয়, টিকিট মূল্য মাত্র 10 টাকা। তো 2 বছরের যারা নিচে বাচ্চা আছে, বাবুরা আছে, তাদের জন্য প্রবেশ মূল্য ফ্রি। কিন্তু 2 বছরের উপরে হলেই আপনাদের 10 টাকা দিয়ে একটা টিকিট করে প্রবেশ করতে হবে। আসলে বিমানবন্দর মানে বিমান বাহিনীদের তত্ত্বাবধানে থাকার কারণে জায়গাটা এত ক্লিন, এত পরিচ্ছন্ন। দেখেন ভাই, নিচের দিকে একটু আপনাদের দেখাই, মানে কোথাও কোনো ময়লা নাই, কিচ্ছু নাই। আপনাদের বাবুরা বেস্ট একটা সময় কাটানোর জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট প্লেস। দেখেন কত সুন্দর, সবাই বসে আছে। আবার শুধু বাবুরাই যে আসবে ব্যাপারটা এমন না, আমাদের অনেক সিনিয়র সিটিজেনরাও এখানে আসে। দেখেন খুব সুন্দর একটা সময় পার করছে। একজন মুরব্বী মানুষ আসছেন ফ্যামিলির সাথে। পার্কের সাইডে সাইডে বেঞ্চ দেওয়া আছে, যাদের বাবুরা বিভিন্ন রাইডে উঠছে, বিমানে উঠছে। আবার যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বিভিন্ন সাইটে বসে বসে সময় পার করছে। খুবই মজার একটা সময় পার করছি আমরা। চলেন একটু অন্য সাইড আপনাদের নিয়ে যাই। সত্যি বলতে নর্মালি আমি দেশে বিদেশে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের দেশে মিরপুরের এত কাছে আগারগাঁও এসে যে এত ভালো একটা সময় পার করবো এটা কখনোই চিন্তাও করি নাই। ভীষণ ভালো একটা সময় পার করছিলাম, এটা সত্যি, মানে একে ভিতর থেকে বলছি, মানে এমন নয় যে আমার ভিডিও করার জন্য বলছি, সত্যি এনজয় করছিলাম সময়টাকে। দেখেন এখানে একটা মজার অ্যাক্টিভিটিস আছে, এখানে বাবুরা সবাই উঠে এটাতে দাঁড়ায়, আর যারা বড় আছেন মানে যারা সিনিয়র আছেন তারা এটাকে ঘুরায়, আর বাচ্চারা অনেক মজা পায়। দেখেন ঘুরাচ্ছে, সবাই অনেক মজা পায়। আর তাদের কত আবদার, মানে একজন বলছে জোরে ঘুরাও, একজন বলছে আস্তে ঘুরাও। সব আসলে ছোট্ট সোনামণি তো, তাদের আবদারগুলো অনেক মজার। দেখেন এই পর্যায়ে বিমানবন্দর জাদুঘরের কিডস প্লে জোন থেকে এক্সিট করছি, অন্য একটা সাইডে যাব। খুব দ্রুত অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু এখন ঠান্ডার সময়, আলো বেশি সময় ধরে থাকে না, তাই অল্প সময়ের মধ্যে আপনাদের যতটুকু পারি এই বিমানবন্দর জাদুঘরটা ঘুরে দেখাবো। আপনাদের এতক্ষণ বাংলাদেশ বিমান বাহিনী মানে জাদুঘরে অনেকগুলো বিমানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, এয়ারক্রাফটের সাথে পরিচয় করে দিয়েছি, ফাইটার প্লেনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এবার একটু ভিন্ন সেগমেন্টে আপনাদের নিয়ে আসলাম। দেখেন এগুলো যে দেখছেন ভাই, এগুলো কি একটু বলেন তো, সবাই কমেন্ট করে বলবেন যে এগুলো কি। আপনারা কমেন্ট করে বলেন, আর আমি বলে দিচ্ছি এগুলো মূলত হচ্ছে সব বোম। দেখেন বোম ও রকেট বেসমেন্ট ওঠা সম্পূর্ণ নিষেধ, যেহেতু এগুলো বোম, এগুলা যুদ্ধে ব্যবহৃত করা হয়, বিভিন্ন বিধ্বংসী কাজে ব্যবহার করা হয়। সো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা এই জায়গাটাতে এসে অবশ্যই একটু সাবধান থাকবেন। আর এখানে এগুলোর ইতিহাসগুলো দেওয়া আছে, একটু আপনাদের বলে দেই। এটা হচ্ছে MK7 বোম। আপনাদের এখন একটা স্পেশাল বিমানের সামনে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে এই বিমানটি মূলত আকাশ প্রতিরক্ষা কাজে ব্যবহৃত হয়। মানে বাইরে থেকে যখন কোনো বিমান কোনো স্বাধীন সার্বভৌমত্ব দেশে প্রবেশ করে, তখন ওই বিমানকে ধাওয়া দেওয়ার জন্য যে বিমানগুলো ব্যবহার করা হয়, এটা মূলত সেই একটা বিমান। দেখেন কি বিশাল। বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরে আমি অনেক আর্লি চলে আসছিলাম। আমি যে সময় চলে আসছিলাম সব সময় এখানে পর্যটক ছিল না বললেই চলে। আর এখন আপনারা একটু দেখেন কি পরিমাণ পর্যটক ইতিমধ্যে চলে আসছে বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরে। আসলে প্রত্যেকটা দিনে এখানে হিউজ পরিমাণ পর্যটকরা আসে তাদের বাবুদের নিয়ে। খুব ভালো একটা সময় স্পেন্ড করার জন্য ঢাকার কাছে এর চেয়ে ভালো কোনো অপশন আছে বলে আমি মনে করি না। এটা মূলত একটা বিমান। এই বিমানটার স্পেশালিটিটা একটু আপনাদের বলি।
এটা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই বিমানটি মানে এই বিমানের মডেল হচ্ছে DHC-3 অটার। বিমানটি বাংলাদেশ কে প্রদান করা হয়। এই বিমানটি কানাডায় তৈরি। এই অটার বিমানটা মূলত কানাডায় তৈরি ছিল, আর এটা 1971 সালে ভারত সরকার বাংলাদেশের যুদ্ধের সময় বাংলাদেশকে এটা উপহার দেয়। ভাবেন, সেই বিমানটাও এত কাছ থেকে দেখার একটা সুযোগ আপনারা বিমানবন্দর জাদুঘরে আসলেই পাবেন। চলেন অন্য সাইডে যাই। ভাই হাঁটছি বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরটা এত বড়, মানে এত বড় যে আসলে একটা সাইডে গেছি, জাস্ট একটা সাইডে যে এত ভিডিও হয়ে গেছে, মানে পুরোটা কভার করা আসলে কোনোভাবেই সম্ভব না। তো কোয়ালিটি টাইমের জন্য বেস্ট প্লেস, আর বাবুদের জন্য তো কোনো কথাই নেই, বাবুদের জন্য তো এটা একটা হ্যাভেন। দেখেন ভাই কত ভিড়, মানে কোনটা রেখে কোনটা এক্সপ্লোর করবো সব কিছু ভুলাই যাচ্ছে। কি অবস্থা ভাই, মজা হয়েছেন? মজা হয়েছেন না? আচ্ছা আচ্ছা। দেখেন সবাই মজা পাচ্ছে, এই দুটো ভাই দাঁড়াই ছিল, আমি একটু ইন্টারাপ্ট করলাম তাদের। দেখেন কত শত বিমান, আসলে প্রত্যেকটা ধরে ধরে এনক্রস করা সম্ভবই না ভাই, অসম্ভব। দেখেন, আর এগুলো কিন্তু সবগুলা হচ্ছে রিয়েল বিমান, মানে এগুলো একটা সময় আকাশে উঠছে, আর এখন এগুলা সবগুলা প্রদর্শনের জন্য এই বিমানবন্দর মানে বিমান বাহিনী জাদুঘরটাতে রাখা হয়েছে। বাংলাদেশ বিমানবন্দর জাদুঘরে হাঁটছি, মানে শেষে হচ্ছে না ভাই, কোথায় শেষ হবে, মানে কোথায় যেটা শেষ খুঁজে পাচ্ছি না। আসলে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, আর অলরেডি অনেকগুলা ভিডিও হয়ে গিয়েছে। আমার উদ্দেশ্য ছিল ঢাকার এত কাছে বাবুদেরকে নিয়ে ঘোরার বেস্ট একটা প্লেস হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো আপনারা সময় করে আপনাদের বাবুদের ভালো একটা সময় দেওয়ার জন্য এখানে নিয়ে আসতে পারেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।